আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আওয়ামী লীগের জনসমর্থন কত এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসা সম্ভব কিনা এবং আগামী নির্বাচনে কোন দল আসলে ক্ষমতায় আসতে যাচ্ছে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভিডিওটা প্রত্যেকটা দলের নেতাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেককে দেখার আমন্ত্রণ রইল। আলোচনাটা আমি তিনটা ভাগে বিভক্ত করে বলতে চাই। একটা দলের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেতা, কর্মী, সমর্থক এবং নেতৃত্ব। যেই দল নেতা, কর্মী, সমর্থক এবং নেতৃত্ব সঠিকভাবে সফলতা দেখাতে পারে তারাই ক্ষমতায় যেতে পারে। এখন পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচন তিনটা ভাগে বিভক্ত হয়ে তারপর নির্বাচন হচ্ছে। বাকি যে ছোট ছোট দলগুলো রয়েছে, এই দলগুলো কোন দল কার সাথে জোট করবে সেটা ভবিষ্যৎ বলে দেবে। হয়তো প্রত্যেকটা দল আলাদাও নির্বাচন করতে পারে। যদি প্রত্যেকটা দল যদি আলাদা আলাদা নির্বাচন করে তাহলে আমার এই বিশ্লেষণটা আসলে পাল্টাতে হবে। কিন্তু যদি এই তিনটা ভাগে বিভক্ত হয়ে নির্বাচন হয় তাহলে কি হতে পারে, আবার কি হতে যাচ্ছে সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব। তিনটা ভাগ হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি এবং ইসলামিক জোট, যেটা জামাতের নেতৃত্বে হতে যাচ্ছে। হয়তো অনেকে বলতে পারেন যে জামাত ইসলাম এখন পর্যন্ত এককভাবে তারা 30টা আসন নিতে পারেনি, তাদেরকে নিয়ে আপনি কেন এত উৎসাহিত? জামাত এবং ইসলামিক রাজনৈতিক দলগুলোর জন্য সবচাইতে বড় দুর্বলতা ছিল সেটা হচ্ছে তাদের নেতৃত্ব। আরেকটা দুর্বলতা হচ্ছে তাদের মধ্যে একতাবদ্ধ না থাকা। কিন্তু আমার মনে হচ্ছে যে ইসলামিক দলগুলো আগামী নির্বাচনে একতাবদ্ধ হয়ে তারা মাঠে নামবে এবং নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপিকে চ্যালেঞ্জ করার সক্ষমতা রাখে। কোন দল আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে যাচ্ছে এটা যদি বুঝতে হয় তাহলে এই তিনটা দলের নেতা, কর্মী, সমর্থক এবং নেতৃত্ব এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। প্রথমে আমি আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা কেমন সেটা একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। 1991 সালের নির্বাচনে আমি প্রাপ্তবয়স্ক ছিলাম না, অতএব রাজনীতি সম্পর্কে আমার খুব ভালো একটা ধারণা নেই। কিন্তু 1996, 2001 এবং 2008 সাল এই তিনটা নির্বাচনে আমি রাজনৈতিক নেতাকর্মীদের সাথে ভালোভাবে মিশেছি এবং আওয়ামী লীগ, বিএনপি এই দুটা দলের রাজনৈতিক নেতাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল এবং তাদের রাজনীতিগুলো এবং তারা কিভাবে আসলে তাদের সমর্থকদেরকে ভোট কেন্দ্রে নেয় এই জিনিসটা আমার ভালোভাবে দেখা হয়েছিল। হয়তো বলতে পারেন আপনি একটা আসনকে দেখেছেন, না, আমি তিনটা নির্বাচনে তিন জায়গায় ছিলাম এবং এই দুই দলের নেতাকর্মীদের সাথেই ছিলাম। বিএনপির কর্মীরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা দলের প্রতি আনুগত্য অনেক কম, মানে তারা দলকে অত্যন্ত ভালোবাসে এরকম লোকের সংখ্যা আপনি খুব কম পাবেন। কিন্তু আওয়ামী লীগের যারা কর্মী রয়েছেন এই লোকগুলো আসলে দলের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান থাকে। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আসলে যেভাবে রাজনীতির মাঠে কাজ করতে দেখেছি এবং নির্বাচনের দিন কাজ করতে দেখেছি, তারা নিজের পকেটের পয়সা খরচ করে। ঠিক তাদের যে জনসমর্থনগুলো রয়েছে এবং যারা একটু মধ্যম পন্থায় থাকে, যেমন একটা শ্রেণীর মানুষ থাকে আসলে তারা নিশ্চিতভাবে বিএনপি করে অথবা আওয়ামী লীগ করে, এদেরকে আপনি বুঝিয়ে কখনো অন্য দলে নিতে পারবেন না। কিন্তু একটা শ্রেণীর মানুষ রয়েছে তারা আওয়ামী লীগকেও ভোট দেয় এবং বিএনপিকেও ভোট দেয়। এই জাতীয় জনসংখ্যা বাংলাদেশে প্রায় 30% লোক। এই লোকগুলোকে আসলে বেছে বেছে আওয়ামী লীগের কর্মীরা তারা প্রভাবিত করে নির্বাচনের দিনও, এমনকি তাদের পকেটের পয়সা খরচ করে তাদেরকে খাইয়ে দাইয়ে আদর সোহাগ দিয়ে তাদেরকে কেন্দ্রে পাঠানোর চেষ্টা করে এবং আওয়ামী লীগের পক্ষে ভোটগুলো নেওয়ার চেষ্টা করে। কিন্তু এই জিনিসটা আমি বিএনপির নেতাকর্মীদের মধ্যে আমি খুব একটা দেখিনি। হয়তো অল্প কিছু আছে কিন্তু এর সংখ্যাটা অনেক কম। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এই জায়গায় অত্যন্ত সচেতন এবং তারা দলের প্রতি অত্যন্ত আনুগত্য রাখে। অতএব এই কারণে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেকটাই শক্তিশালী এবং বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই দুর্বল। কিন্তু যদি বাংলাদেশের নির্বাচনের যেই পরিসংখ্যান এটা যদি আপনি হিসাব করেন, আওয়ামী লীগ এবং বিএনপির জনসমর্থন প্রায় কাছাকাছি। আর নিরপেক্ষ দৃষ্টিতে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে যেই সব নির্বাচনগুলো পরিচালিত হয়েছে এগুলোকে যদি আপনি অ্যাভারেজে বিশ্লেষণ করেন, আপনি আওয়ামী লীগ এবং বিএনপির সমর্থক প্রায় 35% পাবেন অ্যাভারেজ। এখন বাইরের যে লোকগুলো রয়েছে যারা দলীয় আনুগত্য করে না, এটা যদি 20% হয়, এই লোকগুলোকে আসলে নেতাকর্মীরা যেভাবে বুঝিয়ে আদর, ভালোবাসা এবং একটু প্রভাবিত করে তাদেরকে কেন্দ্রে নিয়ে ভোট দিয়ে আনানো এবং তাদের পক্ষে নিয়ে যাওয়া, এই জিনিসটা করতে হলে আন্তরিকতা প্রয়োজন দলের প্রতি, এবং সেই আন্তরিকতা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে আপনি বেশি পাবেন। আর এই কারণে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী এবং বিএনপি সাংগঠনিকভাবে অনেক দুর্বল।
আর যেহেতু জামাত এককভাবে নির্বাচন করেনি এবং আমি যে অঞ্চলগুলিতে ছিলাম সেই অঞ্চলগুলিতে আমি জামাতের প্রার্থীকে দেখিনি নির্বাচন করতে, তাই আমি জামাতের নেতাকর্মী সম্পর্কে একটু আমার ধারণা কম যে তারা আসলে নির্বাচনের মাঠে কতটা অ্যাক্টিভ থাকে। কিন্তু আমি জামাতকে যতটুকু দেখেছি যে বিএনপির সাথে যখন তারা জোটে ছিল সেই সময় বিএনপির নেতাদের জন্য তাদের ভোট যাতে সঠিকভাবে তারা পায় এই জন্য জামাতের নেতাকর্মীরা যেভাবে বিএনপি নেতাদের জন্য খেটেছে বিএনপির নেতাকর্মীরা তার নেতার জন্য ততটা খাটেনি, এরকম কিছু আমি দেখেছিলাম। তাই আমার কাছে মনে হচ্ছে যদি ইসলামিক দলগুলো জোটবদ্ধভাবে যদি নির্বাচন করে এই ইসলামিক দলের প্রত্যেকটা নেতাকর্মী আপ্রাণ চেষ্টা করবে তাদের সমর্থকদেরকে ভোট কেন্দ্রে নিয়ে ভোট দিয়ে আনা এবং মানুষকে বুঝিয়ে শুনিয়ে ভোট দেওয়াতে, সেটা ভবিষ্যৎ বলে দেবে। এবার আসি আগামী নির্বাচনে আওয়ামী লীগের দুর্বলতাগুলো কি কি হতে পারে। বিগত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের জনসমর্থন অনেকটাই কমেছে, এটা নিশ্চিত। কারণ বাংলাদেশে এক সরকারকে মানুষ বেশি দিন দেখতে চায় না। এছাড়াও জুলাইয়ে ছাত্র জনতা যখন আন্দোলন শুরু করে সেই আন্দোলনে যে পুলিশের যে ভূমিকা এবং ছাত্রলীগের যে ভূমিকা এই ভূমিকার কারণেও আওয়ামী লীগের কিছুটা জনসমর্থন কমেছে। কিন্তু 5 আগস্টের পর আমার কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগের যে জনসমর্থন সেটা আবার আস্তে আস্তে তাদের দিকে যাচ্ছে। অতএব আপনি ধরে নিতে পারেন যেহেতু আওয়ামী লীগের অ্যাভারেজ আপনি যদি জনসমর্থন হিসাব করেন তাহলে 35%-এর কাছাকাছি জনসমর্থন ছিল, সেটা যদি কমও থাকে এটা 30%-এর নিচে হবে না বলে আমার বিশ্বাস। এখন এই জনসমর্থন দিয়ে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে কিনা। আওয়ামী লীগের আগামী নির্বাচনে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। নম্বরে তারা আসলে আগামী নির্বাচনে নির্বাচন করার সুযোগ পাবে কিনা বা তাদেরকে সুযোগ দেওয়া হবে কিনা। আবার যদি সুযোগ দেওয়া হয় তারা মাঠে নির্বাচনী প্রচারণা সঠিকভাবে চালাতে পারবে কিনা এবং তাদের নেতৃত্বে আসলে কারা আসতে যাচ্ছে। আমার যতটুকু বিশ্বাস আওয়ামী লীগের যত এমপি ছিল এবং বড় বড় পদে ছিল এই প্রত্যেকটা লোকের নামে কিন্তু মামলা হবে। এখন বর্তমান প্রেক্ষাপটে যদি তাদের নামে যদি মামলা আগে থেকেই হয়ে যায় তাহলে এই লোকগুলোকে দিয়ে যদি আওয়ামী লীগ নির্বাচন করাতে চায় তাহলে তারা সঠিকভাবে নির্বাচন করতে পারবে না। যদি তারা রাস্তায় বের হয় তাদেরকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারে। এছাড়াও আওয়ামী লীগের চিহ্নিত যেসব নেতাকর্মীরা রয়েছে এরা ওপেনে জনসমর্থন চালাতে পারে কিনা বা সাহসিকতার সাথে চালাতে পারে কিনা এখানেও কিন্তু সন্দেহ রয়েছে। এছাড়াও আওয়ামী লীগের যেই সাধারণ সমর্থক রয়েছে এই সমর্থকরা যদি মনে করে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না অতএব ভোট দিয়ে লাভ নেই, এই জাতীয় মনোভাব যদি তৈরি হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের যে ভোটটা পাওয়ার কথা এই ভোটটা অনেকটাই কমে যাবে। অতএব এই চ্যালেঞ্জগুলো আসলে আওয়ামী লীগ কীভাবে মোকাবিলা করতে হবে সেই বিষয়ে হয়তো অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আমার মূল বিষয় হচ্ছে যদি আওয়ামী লীগের যারা সমর্থক এই সমর্থককে যদি সঠিকভাবে তারা নির্বাচনের কেন্দ্রে আনতে পারে এবং আওয়ামী লীগ যদি তাদের নেতৃত্বে এমন লোকদেরকে নিয়ে আসে যাদেরকে আসলে মামলায় ফাঁসানো যাবে না এবং তাদের যে নেতাকর্মীরা রয়েছে যারা অপরাধের সাথে যুক্ত হয়নি বা যাদের নামে কোনো মামলা হয়নি এই জাতীয় লোকদেরকে দিয়ে যদি আওয়ামী লীগ কাজ করাতে পারে তাহলে কিন্তু আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় চলেও আসতে পারে। এখন কিভাবে আসবে সেটা একটু বিশ্লেষণ করা দরকার। নির্বাচন যদি 3টা গ্রুপে হয় তাহলে জনসমর্থনের দিক দিয়ে জামাত একটু পিছিয়ে রয়েছে, কিন্তু জামাত পিছিয়ে থাকলেও তারা কিন্তু দিন দিন তাদের জনসমর্থন বাড়াচ্ছে। অতএব আগামী নির্বাচন আসা পর্যন্ত জামাত কতটা সক্ষমতা অর্জন করতে পারে সে বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু জামাতের বর্তমান জনসমর্থন কত বা কী অবস্থায় আছে সেটা নিয়ে আমি পূর্বের একটা ভিডিওতে আলোচনা করেছি, আপনারা সেটা দেখে আসতে পারেন। প্রশ্নটা হচ্ছে যে জামাত কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং জামাত কিন্তু আগামী নির্বাচনে ভালো আসন নিয়ে নিতে পারে। এটা আপনারা বিশ্বাস করুন বা না করুন আমার বিশ্লেষণ কিন্তু এটাই বলে। হয়তো আপনারা নির্বাচনের পর মিলিয়ে নিতে পারেন। যদি জামাত সঠিকভাবে তাদের রাজনীতি করতে পারে তাহলে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় চলে আসতে পারে। যদি তারা ক্ষমতায় চলে আসে সেটাতেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। সেটা নির্ভর করে জামাতের রাজনীতির কৌশল হিসাবে। যেমন জামাত ইসলামীতে রাজনীতির অনেক দুর্বলতা রয়েছে। যেমন আপনি যদি পিশাবগিরি করতে যান তাহলে আপনি তাবলিগে চলে যান। যদি রাজনীতি করতে হয় রাজনীতির মতো করতে হবে। এখন কেউ যদি তার স্ত্রীর কাছে যদি পিশাবগিরি দেখায় তাহলে তার স্ত্রী কিন্তু থাকবে না। অতএব স্ত্রীর কাছে পিশাবগিরি হওয়া যেমন উচিত নয় সেরকম রাজনীতির মাঠে আসলে রাজনীতিই করতে হয়। এই জায়গায় জামাতের অনেকটাই দুর্বলতা রয়েছে। সেই বিষয়টা নিয়ে আমি
অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এখন আসি আওয়ামী লীগ কীভাবে জিততে পারে। আমি পূর্বেই বলেছিলাম যে আওয়ামী লীগের খুব ত্যাগী নেতা রয়েছে, যারা তাদের সংগঠনের জন্য আপ্রাণ খাটবে এবং নিজের পকেটের পয়সা খরচ করে হলেও আগামী নির্বাচনে খাটবে। সফল হতে গেলে 4টা জিনিসের প্রয়োজন হয়। নাম্বার 1, তাদের অন্তত কমসে কম 3/1 সমর্থক অবশ্যই প্রয়োজন। অন্যটা হচ্ছে আন্তরিকতা সম্পন্ন নেতা এবং কর্মী দরকার। আরেকটা হচ্ছে সঠিক নেতৃত্ব দরকার। আর আরেকটা হচ্ছে এখানে অর্থেরও প্রয়োজন রয়েছে। এখন এই 3টা জিনিস আওয়ামী লীগের রয়েছে। এখন আওয়ামী লীগের প্রয়োজন হচ্ছে 2টা জিনিস। একটা হচ্ছে সুস্থ একটা পরিবেশ এবং তাদের সঠিক নেতৃত্ব দেওয়া। আওয়ামী লীগের জন্য সবচাইতে বেটার নেতৃত্ব ছিল শেখ হাসিনা, কিন্তু আগামী নির্বাচনে বাংলাদেশে বসে শেখ হাসিনা কিন্তু নেতৃত্ব দিতে পারবে না। আবার বিদেশে বসে যদি কোনো পরামর্শ দেয়, আসলে শেখ হাসিনার প্রতি এই দলগুলোর একটা নজর থাকবে, তাই তার যে কোনো কথা আসলে এই সরকারের গোয়েন্দা ডিপার্টমেন্টের কাছে চলে যেতে পারে। তাই বাংলাদেশে বসে সঠিক একটা নেতৃত্ব দেওয়ার মতো লোক থাকা দরকার। এই নেতৃত্ব নির্বাচনে আওয়ামী লীগ কতটা সফলতা দেখাতে পারে সেটাও আগামী নির্বাচনে প্রভাব ফেলবে। যেমন রাজনীতিতে সবচাইতে বড় জিনিস হচ্ছে কৌশল, তারপর তাদের 3/1 জনসমর্থন থাকে। আবার রাজনীতিতে সবচাইতে দুর্বল ব্যক্তি কারা? রাজনীতিতে সবচাইতে দুর্বল ব্যক্তি হচ্ছে যাদের অতি আত্মবিশ্বাস। আবার আত্মবিশ্বাস থাকতে হবে, আত্মবিশ্বাস না থাকলেও সে অবশ্যই দুর্বল। আবার অতি আত্মবিশ্বাস যারা রাখে তারা কিন্তু সবচাইতে বেশি দুর্বল। বর্তমান সময়ে বিএনপির নেতাকর্মীরা মনে করছে যে তারা আগামী নির্বাচনে নিশ্চিত ক্ষমতায় চলে আসছে। এমনকি বিএনপির নেতাকর্মীদের বলতে শোনা যায় যে তারা 250টিরও বেশি আসন পাবে। বিএনপির এই আত্মবিশ্বাসকে আওয়ামী লীগ যেভাবে কাজে লাগাতে পারে, যেমন কোনো আসনে যদি আওয়ামী লীগের 35% ভোট থাকে এবং সে আসনে যদি জামাতের 20% ভোট থাকে, তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে ওই আসনে বিএনপির নেতা জিতে যাবে। এটা সাদা চোখে একেবারে ক্লিয়ার যে সেখানে বিএনপি জিতে যাবে। কিন্তু ওই জায়গাতেও আওয়ামী লীগের 35% ভোট দিয়ে কিন্তু জিতে আসা সম্ভব হবে। যেমন বিএনপির যে 45% ভোট রয়েছে, এই 45% ভোটকে কিন্তু 2 থেকে 3টা ভাগে বিভক্ত করে দেওয়া যায়। আর এটার জন্য অবশ্যই টাকা এবং মেধা খরচ করতে হবে। যেহেতু বর্তমানে বিএনপি একটু ভালো পজিশনে রয়েছে এবং বিএনপির নেতাকর্মীদের আত্মবিশ্বাস বেশি থাকবে এবং বিএনপির প্রত্যেকটা আসনে 2 থেকে 3 জন লোক নির্বাচন করার চেষ্টা করবে যাদের মোটামুটি জনপ্রিয়তা থাকে। আওয়ামী লীগের ভিতর থেকে যদি কোনো লোক যদি কৌশলে তাদেরকে আসলে বুঝাতে চেষ্টা করে যে আমাদের একটা যে জনসমর্থন রয়েছে, এই জনসমর্থনটা আসলে তোমাকে সাপোর্ট করতেছি, তুমি নির্বাচনে দাঁড়াও, তোমার যেই টাকা পয়সা খরচ হবে এই টাকা পয়সার পিছনে আমিও কিছু ইনভেস্ট করব, এই জাতীয় প্রলোভন দেখিয়ে যদি বিএনপির এই ভোটারদের মধ্যে আসলে 2-3টা ভাগ করে দেওয়া যায় এবং আওয়ামী লীগ যদি একক একজন প্রার্থী রেখে দিতে পারে, সেখান থেকেও কিন্তু আওয়ামী লীগ এমপি বের করে নিয়ে আসতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের এই 35% জনসমর্থন কয়টা আসনে রয়েছে? আওয়ামী লীগের যে নেতৃত্ব দিবে তাকে অবশ্যই সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে যে এই আসনগুলোতে আওয়ামী লীগের কত % ভোট রয়েছে এবং সেই বিবেচনা করেই কিন্তু আওয়ামী লীগ তাদের নির্বাচনী গুটি সাজাতে হবে। আর নির্বাচনী মাঠে ওই ব্যক্তি সফল হয় যে যত বেশি কৌশলী হতে পারে। মূল কথাটা হচ্ছে আওয়ামী লীগের যে নেতৃত্ব দিবে সেই নেতৃত্ব কতটা দূরদর্শী হবে সেটার উপরও কিন্তু নির্ভর করতে পারে। এমনকি যে নেতৃত্ব দিবে তাকে সঠিকভাবে ধারণা করতে হবে যে আমাদের কোন কোন আসনে 35%-এর বেশি বা 35%-এর মতো ভোট রয়েছে। আবার এই প্রক্রিয়া যদি আবার যেই সব এলাকাগুলোতে জামাত শক্তিশালী, সেই এলাকাগুলোতে প্রয়োগ করলে হবে না। কারণ জামাতের মধ্যে আপনি কখনো বিভেদ তৈরি করতে পারবেন না বা 2-3 জন নেতা আপনি নির্বাচনে দাঁড় করিয়ে দিতে পারবেন না, তারা দলের আনুগত্য সঠিকভাবে করে। তাই জামাতের যে আসনগুলো রয়েছে যেগুলোতে জামাত শক্তিশালী, আসনগুলোতে আবার এই প্রক্রিয়া খাটালে হবে না, সে আসনগুলোতে আবার ভিন্ন প্রক্রিয়া খাটাতে হবে। সেই বিষয়টা নিয়ে হয়তো অন্য কোনো দিন আলোচনা করব। প্রশ্ন হচ্ছে যে আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো বা অন্যান্য দলের নেতাকর্মীরা কি বুঝে না? হ্যাঁ, প্রত্যেকটা দলে কিন্তু বুঝে, এই জাতীয় প্ল্যান প্রোগ্রাম সব দলে বুঝে। কিন্তু যে নেতৃত্ব দেয়, যার নেতৃত্বে আসলে সেটা সফলভাবে করতে পারে, তারাই কিন্তু রাজনীতিতে সফল হয়। এবং রাজনীতিতে আসলে সবচাইতে বড় ভূমিকা পালন করে কৌশল। শুধুমাত্র জনসমর্থন দিয়েও নির্বাচন করে ফাঁস করে আসা যায় না।
কম জনসমর্থন দিয়েও আসলে নির্বাচনে একজন এমপি বের করে নিয়ে আসা সম্ভব, সেটা কৌশলের উপর নির্ভর করে। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের কোন কোন আসনগুলোতে 35% প্লাস ভোট রয়েছে, সেটা যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে নেতৃত্ব দিবে তাকে নির্ধারণ করতে হবে সঠিকভাবে, এবং যার পরিকল্পনা যত সুন্দর এবং সঠিক হয় সেই কিন্তু নির্বাচনে ক্ষমতায় আসতে পারে। অতএব আগামী নির্বাচনে কোন রাজনৈতিক দলের নেতা কতটা কৌশলী হয় সেটা কিন্তু ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু অনেকেই জামাতকে কিন্তু প্রাধান্য দিতে চান না, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা। আপনাদেরকে একটা কথা বলি, বিগত আমলে জামাত ইসলামের যেই সব আমিরদেরকে দেখেছেন, যেই সব রাজনীতিবিদদেরকে দেখেছেন, বর্তমান জামাতের যে রাজনীতিবিদরা রয়েছেন এদেরকে আগের রাজনীতিবিদদের সাথে তুলনা করলে হবে না। বিশেষ করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই লোকগুলোকে আপনি হেলাফেলা করলে হবে না। এই লোকগুলো কতটা দুর্দান্ত এবং কতটা রাজনীতিতে চালু এটা আপনাদের কল্পনারও বাইরে। আপনাদেরকে আমি আরও কিছু তথ্য দিই জামাত সম্পর্কে। জামাত এতদিন যাবৎ তারা যে রাজনীতি করেছে, এই রাজনীতি ছিল তাদের সংগঠন ভিত্তিক, কিন্তু তাদের একনিষ্ঠ কর্মী তৈরি করার কাজে ব্যস্ত ছিল। জামাত কিন্তু বর্তমানে সেই গণ্ডি থেকে বের হয়ে আসলে সাধারণ মানুষদেরকে যাতে জামাতের পক্ষে ভোট দেওয়া যায় সেই চিন্তাও করছে। কারণ এত বছর যাবৎ জামাত কিন্তু ক্ষমতায় আসবে সেই স্বপ্ন দেখেনি, শুধুমাত্র তারা কর্মী তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু আগামীতে তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, এবং যেহেতু তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখে এবং তাদের সুসংগঠিত একটা টিম রয়েছে, এই টিমটা আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে এটা আপনারা বুঝতে পারবেন নির্বাচনের পরে। আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিয়ে গেলাম, নির্বাচনের পর অবশ্যই আমার এই কথাটা আপনাদের মনে থাকবে। আর আমি যেহেতু অনলাইনে কথা বলি এবং আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, তাহলে অবশ্যই এই বিষয়টা আপনারা নির্বাচনের পর ভালোভাবে টের পাবেন। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বিদায় আর বেশি লম্বা করলাম না। আশা করছি আমি যা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত দর্শক, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন, এবং আমার কথাগুলো কতটুকু যুক্তিসম্মত সেটাও কমেন্টসে জানাবেন, এবং আপনারা কে কোন দলকে আগামী নির্বাচনে ভোট দিতে চান সেটাও কমেন্টসে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।